অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। আমাদের এপ্রিল মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় প্রতিবেশী। maitrikatha@gmail.com MAITREEKATH maitrikatha@gmail.com এই ঠিকানায়। এছাড়াও বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানাতেও লিখেছেন আপনারা। প্রথম যার লেখা দিয়ে শুরু করব তিনি সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুরের। নার্সিংহোম থেকে 5 দিনের শিশুপুত্রকে নিয়ে ঘরে ফিরলাম। প্রতিবেশীরা ছেলের মুখ দেখে গদগদ হয়ে বলল, একদম নাড়ুগোপাল। সবাইকে মিষ্টি মুখ করিয়ে আমার মা বললেন, আমার মেয়ের বাচ্চাগুলোকে একটু লক্ষ্য রাখবেন। মা চলে গেলেন তার স্বগৃহে। সেখানে তার সন্তান সম্ভবা পুত্রবধূর মাথায় প্রতিবেশীরা এমন সব কুকথা ঢুকিয়েছে যে বৌদি আমার কেঁদেই অস্থির এবং অসুস্থ। এর 3 দিন পর আমার কাজের মেয়েটি সকালে এলো না। অগত্যা ওই শরীরে কোনো রকমের রান্নাবান্না সহ আনুষঙ্গিক সব কাজ সারলাম অতি কষ্টে, অবশ্যই পতি পরমের সহায়তায়। প্রতিবেশী ফুলটুসিরা শুধু ফোড়নই কেটে গেল। জুলাই মাস, দুপুরে আকাশে মেঘ ঘনিয়ে এলো। আমার 5 বছরের মেয়ে রোদে শুকোতে দেওয়া কাপড় তুলতে চেষ্টা করলো চেয়ারে দাঁড়িয়ে। বারবার ব্যর্থ হচ্ছে দেখেও একদম কাছের প্রতিবেশী বৌদি সাহায্যের হাত বাড়ানোর পরিবর্তে বলল, আহারে, কচি মেয়েটাকেও কাজে লাগিয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি এলো, ভিজে গেল সব। অক্ষমতা, অসহায়তার কারণে দুঃখে ভিজে গেল আমার 2টি চোখ। আমার ছেলে তখন 4 মাসের। রাত 10টা, আমি রান্নাঘরে। হঠাৎ এই কান্নার আওয়াজে ছুটে এসে দেখি ছেলের কপাল বেয়ে রক্ত, খাটের ওপর থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটেছে। এবার কিন্তু কয়েকজন প্রতিবেশী ছুটে এলেন, ভরসা জোগালেন। অভিজ্ঞতা বলছে, এই সমাজে ফুল, বেলপাতা, কলাপাতা চুরি করা, ব্যালকনি নোংরা করা প্রতিবেশী যেমন থাকে, তেমনি দায়ে দরকারে, সুখে দুঃখে পাশে দাঁড়ানো প্রতিবেশীও রয়েছে। সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। দীপায়ন প্রামাণিক লিখেছেন গড়পাড়া, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে। জীবনের দীর্ঘ পথ হেঁটে এসেছি। প্রতিবেশীর মতো এমন বর্ণাঢ্য চরিত্র আর কখনো দেখিনি। ছোট থেকে বড় হয়েছি, প্রতিবেশীর সংজ্ঞা পাল্টে গিয়েছে ক্রমশ। বাড়ির পাশের যে ভদ্রলোকটি ছিলেন নিপাট নিরীহ, সে বুঝি মায়ের প্রতিবেশী হবেন। কেননা মা প্রায়ই বাবাকে বলতেন, দেখেছ কি বিকট গলায় ওই বাড়ির মহিলা সারাদিন চিৎকার করে, তবু ওরা বছর বছর ঘুরতে যায়, শপিং করে, ওর স্বামী তবু ওর সব কথা শোনে। তুমি কি সেসব খেয়াল করেছো কখনো? আর আমার দশা দেখো। দেখতাম চুপটি করে খুব মন দিয়ে শুনে চলেছেন আমার বাবা। যদিও পরে টের পেতাম অসময়ে চিৎকার করা মহিলাটি ছিলেন আমার বাবার প্রতিবেশী। বাবাও তো কম যান না। মাকে বলতেন, মহিলাটি তবু অনেক ভালো, কিন্তু ওই যে ওই লোক, হ্যাঁ হ্যাঁ, ওই লোককে তো তুমি চেনো না। শ্বশুর বাড়ি থেকে কম কিছু তো বাগায়নি, এখনো নিয়ম করে শ্বশুর বাড়ির সাহায্য পায়। তা ওরা একটু বড়লোকি চাল দেখাবে, তাতে আর দোষ কোথায়। দেখতাম এরপর মা আর কথা বাড়াতেন না, নিজের কাজে মন দিতেন দ্রুত। যত বড় হয়েছি ততই প্রতিবেশী নামক শব্দটির অবাক করা বৈচিত্র্য চোখে পড়েছে। কখনো সংসার ভাঙার কারিগর, কখনো বা সংসার জুড়ে দেবার অমোঘ অস্ত্র হিসেবে উঠে এসেছে এই প্রতিবেশীরাই। একটু বড় হয়েও মনে হতো শুকনো ভাতে একটু পাতলা ডালের জন্য ভগ্নপ্রায় শরীরে যে বৃদ্ধা রান্নাঘরে দৌড়ে এসে দাঁড়াবেন, তিনি আর কেউ নন, আমাদের নিকটতর প্রতিবেশী।
ঠাকুমা। চলতি পথে দেখেছি রাতে বুকে ব্যথা হলে যিনি সবার আগে হাজির হন তিনি প্রতিবেশী ছাড়া আর কেউ নন। বাড়ির সুমধ্য মেয়েটির সময় মতো বিয়ে না হলে যাদের রাতে ঘুম হয় না তাদের চেয়ে বড় প্রতিবেশী আর কেই বা আছে? বাড়ির ছেলেটি ঠিক কোন কোন মেয়েকে নিয়ে সাইকেলে ঘুরছে সেই লিস্ট খুব যত্ন করে গুছিয়ে রাখেন যারা, তারাই তো আসল প্রতিবেশী। করোনার ভয়ঙ্কর দিনগুলোতে যখন অসহায় হয়ে পড়েছিলাম তখন নিজের জীবন তুচ্ছ করেও সযত্নে পাঁচিলের ওপর খাবার রান্না করে রেখে যান কারা? আসলে প্রতিবেশী নামক চরিত্রটি বড় রহস্যময়। ছকে বাঁধা জীবনের মুঠি ছাড়িয়ে যারা হয়ে উঠতে পারেন কখনো প্রচণ্ড গ্রীষ্মের খরতাপ অথবা শীতের তাজা রোদ, শরতের শিশির কিংবা একমুঠো বসন্ত বাতাস। মোট কথা, প্রতিবেশীর মতো এমন জীবন্ত অথচ অত্যাধুনিক সিসিটিভি আজও পৃথিবীতে আবিষ্কার হয়নি, আগামীতেও হবে বলে মনে হয় না। লিখেছেন দীপায়ন প্রামাণিক, গড়পাড়া, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে। এবারের লেখা কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন কল্লোল কান্তি ডিঙ্গাল। দ্য প্যারাবল অব দ্য গুড সামারিটান গল্পে যে লোকটি জেরুজালেম থেকে জেরুকো আসার পথে ডাকাতের কবলে পড়ে সর্বশান্ত এবং প্রহৃত হল, তাকে এক লেভাইট ও এক পুরোহিত সাহায্যের কোনো হাত বাড়ায়নি, অথচ এক অপরিচিত সামারিয়াবাসী তাকে সরাইতে নিয়ে গিয়ে শুশ্রূষা করে তার ব্যয়ভারও বহন করল। তাই তিনি গুড সামারিটান ও প্রকৃত প্রতিবেশী। আজকাল মনে হয় আমরা যেন দিন দিন জঙ্গলের পাশাপাশি দাঁড়িয়ে থাকা সুউচ্চ শাল সেগুন গাছের মতো, খুব কাছে থেকেও যেন বহু দূরে। রাতের আকাশে নক্ষত্রদের খুব নিকট প্রতিবেশী বলে মনে হয়, কিন্তু তারা পরস্পর থেকে বহু দূরে। মাঝরাতে কারুর বাড়িতে মহাবিপদ, অ্যাম্বুলেন্স হর্ন বাজিয়ে বাড়ির গেটের সামনে। পাশের বাড়ির বিবেকবাবু দোতলার জানালার পর্দা সরিয়ে পাখির নীড়ের মতো চোখ তুলেই পর্দার আড়ালে চলে গেলেন। এ কোন প্রতিবেশী? তা যাই হোক, আমার এক ক্ষুদে প্রতিবেশী বিল্টু ক্লাস 3-তে পড়ে। রোজ বিকেলে তার সঙ্গে আমার খেলা চাই। আমার বাড়ির সামনে এক চেলতে জায়গা, ওখানে আবার কয়েকটি ফুল গাছও রয়েছে। আমরা শর্ট ক্রিকেট খেলি। আমি বলি, বিল্টু, আমার তো বয়স হয়েছে, চুল পেকে গেছে, আমার কি তোর মতো শরীরে জোর আছে রে? ও বলে, তোমার তো সব চুল পাকেনি, খেলো তো, কিচ্ছু হবে না। তাহলে সব চুল পাকলে বুঝি মানুষ বুড়ো হয়? হ্যাঁ, তাই। সারা বিকেল ওর সঙ্গে খেলি, দু একটা ফুলের ডালও ভেঙে টেঙে যায়, আমার তবুও ভালো লাগে। লিখেছেন কল্লোল কান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এবারে পশ্চিম মেদিনীপুর, ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতন থেকে লিখেছেন আশিস চক্রবর্তী। প্রতিবেশী যখন অন্তরঙ্গ বন্ধু, তখন তোমাকে এমনই হরিহর আত্মা দুই বন্ধুর গল্প শোনাচ্ছি। আজ থেকে প্রায় 15 বছর পূর্বে একই গ্রামের বাসিন্দা সাগর সৈকত দুই বন্ধু শহরতলি এলাকায় একই সঙ্গে 6 ডেসমিল করে জায়গা কিনেছিল। দুজনের কি মিল! দুজনেই প্রধান শিক্ষক, দুজনের দুজন করে কন্যারত্ন। আশ্চর্য, প্রতিবেশী হওয়ার জন্যই একসঙ্গে বাড়ি নির্মাণ করেছিল। প্ল্যান এস্টিমেট একই রকম, মিস্ত্রি একজনই, খরচ 50-50। সত্যি অভিনব। দুজনের একই রকম বাড়ি, কেউ বলেন একটি বাড়ি অন্য বাড়ির কার্বন কপি। দুজনে প্রায় একই সঙ্গে থাকেন। মাটন হলে একটি পরিবার অন্য পরিবারকে নেমন্তন্ন করে, গল্প চলে জমজমাট। কর্তায় গিন্নিতে কন্যায় ট্যুর হলে একই সঙ্গে। শুধু কি সাগর সৈকত, যে পাড়াতে সাগর সৈকত থাকেন, প্রতিবেশীরা একসঙ্গে 26 ঘর নিয়ে একটি সমিতি তৈরি করেছেন সেখানে। সমিতির অভিনব নাম ইউরেকা সমিতি। বছরে একসঙ্গে চাঁদা নিয়ে ইউরেকা সমিতি মহোৎসব করে। একের বিপদে অন্যরা সাহায্য করেন, একের আনন্দ অন্যের সঞ্চারিত। এমন প্রতিবেশী সমিতি বিরল, এমনই সমিতি আদর্শ হোক। লিখেছেন আশিস চক্রবর্তী, ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। বিশ্বনাথ পাকরাশির লেখা পড়ব অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি। নির্মল সকাল, ভরা বসন্ত,
বারান্দার টবে একটা গোলাপ চৈত্র পবনে একবার গ্রিলের বাইরে উঁকি মারছে, আবার বাধ্য ছেলের মতো ভিতরেও ঢুকে পড়ছে। একটা কোকিল মধু ঢালছে কাছাকাছি কোথাও। এই গাছ, ফুল, মন্দমধুর চৈত্র পবন এসবই তার প্রতিবেশী। এদের জন্যই বাঁচাটা যেন উৎসব যাপন। হৃষ্টমনে লেখাটা শুরু করবেন এমন সময় পাশের ফ্ল্যাটে সশব্দ দন্তধাবন, শ্লেষ্মা নিষ্কাশন প্রচেষ্টার বিকট আওয়াজে বিবমিষার উদ্রেক। পিছনের ফ্ল্যাটে তখন গণিত শিক্ষা পর্ব। পিতার সশব্দ ঘোষণা, পুত্র ভুল করলে নাকি গাত্রচর্ম উৎপাটিত করে হাতে ধরিয়ে দেবেন। দৃশ্যটি মানুষচক্ষে ভেসে উঠতেই তিনি ভয়ে কাঠ। এ পাশের ফ্ল্যাটে মোজাইক পাথর বসানো চলছে, ইলেকট্রিক করাত যেন বুকের পাঁজরে হাঁচড়াচ্ছে। 2 ব্যালকনির কাজিয়া। 3 তলার রান্নাঘর থেকে মশলা বাটার ঘটাঘট আওয়াজে 2 তলার গৃহিণীর নাতি চমকে জেগে উঠে চিৎকার জুড়েছে। উৎকট আওয়াজে উদ্গার তুলছে কেউ। সব শব্দ ঘ্যাঁট পাকায়, শব্দব্রহ্মের গুতোয় ব্রহ্মতালু ফর্দা পাই। কি বিষয় লিখবেন মনেই করতে পারলেন না, ঘামতে লাগলেন বসে বসে। এরা প্রতিবেশী। আগে বলা হতো আত্মীয় প্রতিবেশী। এক গায়ে, মোটামুটি ধারে কাছেই থাকতেন সকলে, গোষ্ঠী সুখে নিমজ্জিত। এখন অন্যরকম। কিছু ঘটলে রক্তের সম্পর্কওয়ালাদের আসতে আসতে বহুত সময়। সকলে আসবেন তাও নয়। এই ফ্ল্যাটে তিনি একা, প্রতিবেশীরাই প্রকৃত আত্মীয়। বোঝা গেল সেদিন রাতে, যখন রাত কাটবে কিনা সেই প্রশ্নের মুখে তিনি। গোলমালে প্রতিবেশীরাই তাকে সবচাইতে বড় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেল। রাত তখন 2:30। টাকা পয়সার জন্য কোনো কিছুই আটকাল না। লিখেছেন বিশ্বনাথ পাকড়াশি, অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে। প্রতিবেশীর কথা লিখেছেন কানন রণসিংহ, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। বসন্তের মাতাল হাওয়ায় আমাদের প্রতিবেশীরা এলো হৈ হৈ করে নানা রঙের আবির মেখে। হাতে তাদের লাল, নীল, হলুদ, সবুজ রঙের আবির উপচার, চকলেট আর হৃদয়ের দুকুল ছাপানো মধুর হাসি। রঙে রঙে রঙিন হল জীবনবিন্দু। প্রতিবেশীরাই পরম বন্ধু। সকালে উঠে ওদেরই নিদ্রোত্থিত মুখ দেখে দিবারম্ভ। সুখে দুঃখে আপদে বিপদে প্রতিবেশীরা আমাদের প্রাথমিকভাবে সহায়। দূরবর্তী পরমাত্মীয়রা না আসা পর্যন্ত ওরাই দেয় সার্বিক সাপোর্ট। প্রতিবেশীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের পাড়ায় বাণী বন্দনা হয় ঘটা করে, সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরাকালে প্রতাপশালী রাজারা নিজ রাজ্যের চতুষ্পার্শ্বে প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে বন্ধুত্ব বা আত্মীয়তা সূত্রে নিবদ্ধ থাকত, নিজ রাজ্যের নিরাপত্তার কারণে। বর্তমানেও আধুনিক প্রযুক্তিতে আঁটোসাঁটো দেশগুলিও প্রতিবেশী দেশগুলির সঙ্গে সদ্ভাব এবং বন্ধুত্বতার নীতিতে বিশ্বাসী। কারণ বিশ্ব মানুষ দুটো বিশ্বযুদ্ধের বীভৎস ধ্বংসলীলা দেখেছে ইতিহাসের কালো অধ্যায়ে। তাই ধ্বংস নয়, শান্তির শ্বেত পারাবত উড়ে বেড়াক প্রতিবেশী দেশগুলোর মুক্ত দ্বারে, বিশ্বের সভাতে। বিশ্ববরেণ্য নেতাজি সুভাষ দেশকে অত্যাচারী ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য প্রতিবেশী দেশগুলোর সাহায্য নিয়ে দেশমাতৃকার লৌহ নিগড়ে চরম কুঠারাঘাত করেছিলেন পরম তেজস্বিতায়। অনুসন্ধিৎসু পৃথিবী গ্রহ মহাকাশময় তল্লাশি চালিয়ে যাচ্ছে তার প্রতিবেশী গ্রহগুলির চরিত্র সন্ধানে। প্রতিবেশীবিহীন জীবন দ্বীপবদ্ধ অসহায় জীবন। কানন রণসিংহ, তমলুক, পূর্ব মেদিনীপুর। বিশ্বকবির লেখনী দিয়ে শুরু করেছেন সর্বেশ্বর পাল। শশীভূষণ ঘোষলেন মাহেশ, হুগলি থেকে। পরম আত্মীয় বলে যারে মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি। তোমার ইচ্ছা আমরা প্রতিবেশীদের নিয়ে অভিজ্ঞতার কথা লিখে পাঠাই। সেই সব অভিজ্ঞতার কথা বললে পরনিন্দা পরচর্চার আশঙ্কা থেকেই যায়। তবু আমি সাহস করে সত্য কথাই বলবো। আমার নিকট প্রতিবেশীরা বেশ বন্ধুভাবাপন্ন আর সদালাপী। সামাজিক সব অনুষ্ঠানেই যথাযথভাবে আমাদের আমন্ত্রণ করেন। পাড়ার পুজো পার্বণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন একসঙ্গেই করি। কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় যখন শিশু সন্তানেরা, সেখানেই আমরা স্বার্থপর।
অথচ আমার শৈশবের দিনগুলোতে এত স্বাচ্ছন্দ্য ছিল না, কিন্তু প্রতিবেশীরা ছিলেন অভিভাবকদের মতোই। আজ থেকে 6 দশক আগে আমার দিদি যখন প্রথম ছাত্র হিসেবে হায়ার সেকেন্ডারি পাশ করেন, আমাদের পাড়ার প্রবীণতম মানুষ, সবাই যাকে দাদু ডাকতাম, তিনি পাড়ার সব ছাত্রছাত্রীদের একসঙ্গে বসিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন আর বলেন, তোমাদেরও এমনি করে পাড়ার মান রাখতে হবে। আজ এ দৃশ্য বিরল, কিন্তু পৃথিবীর সবাই আমরা প্রতিবেশী। তাই সোশ্যাল মিডিয়ায় অনেকেই অপরের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সান্ত্বনা সেটুকুই। সর্বেশ্বর পাল, শশীভূষণ ঘোষলেন, মাহেশ হুগলি থেকে লিখেছেন। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। মোহাম্মদ শফিকুল ইসলাম, গোলাবাড়ি বাজার, উত্তর 24 পরগনা। উমা পাল, কৃষ্ণনগর নদিয়া। বিশ্বনাথ বন্ধু, কৈচর, পূর্ব বর্ধমান। দিলীপ কুমার দত্ত, মধ্যপাড়া, মেদিনীপুর। সোনালী মজুমদার, আলিপুরদুয়ার। অসীম সিনহা, কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়, নদিয়া থেকে আমাদের লিখেছেন। অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। মোহাম্মদ মহসিন লিখেছেন মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে। দ্য প্যারাবল অব দ্য গুড সামারিটানে পড়েছিলাম, প্রতিবেশীকে ভালোবাসা হল স্বর্গ লাভের এক উপায়। প্রশ্নও ছিল, হু ইজ মাই নেবার? সামারিটানদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক আদায় কাজকলায়। সেই সামারিটানই আবার মরণাপন্ন ইহুদিকে বাঁচিয়ে তুলে হল আসল প্রতিবেশী। সেই যাবে স্বর্গে। আমাদের দেশ ভারতবর্ষ, এখানে রাম ছোটে প্রতিবেশী রহিমের বিপদে, রহিমও ঝাঁপায় রামের বিপদে। পাড়া গিয়ে প্রতিবেশী কুটুম এলে খবর নেয়, ও বুবু, ঘরে চাল ডাল আছে তো? দেওয়া নেওয়া হয় পুঁয়ের ডালি, কলা কাঁদের হালি, খোড়ো চালের লাউ কুমড়োর ফালি, কিংবা পুকুরের মাছও। মনে পড়ে ছোটবেলার কথা। বাড়ির সবাই কোথাও গেলে আমাকে রেখে যেত মান্ডিদের জিম্মায়। সাপ, ইঁদুর তো তুচ্ছ, কখনো পানীয় হারিয়াও। সেকালে অবক্ষয় আসেনি। এখন হলে সমাজপতিরা 7 দিনের ফাঁসি আর 5 শিকের জরিমানা করতই। মায়ের ভারী অসুখ হলো। ডাক্তার বললেন, মাস কয়েক চেঞ্জে না গেলে এ অসুখ সারবে না। সপরিবারে আমরা পশ্চিমে গিয়েছিলাম। সেই 1 মাস আমাদের ঘরদোর, গরু ছাগল দেখত বুধন কাকারা, চাষবাসও করে দিত। স্বর্গলাভ উপায়ের সেই প্যারাবল তারা পড়েনি। স্বর্গের লোভ নয়, ভালোবাসার টানেই প্রতিবেশীর সকল কর্তব্য করত। ওরাই আমাদের প্রকৃত প্রতিবেশী। মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে লিখেছেন। হুগলি থেকে আরও লেখা এসেছে। প্রমীলা শীল, সেনপাড়া, জাঙ্গিপাড়া, হুগলি আপনার ঠিকানা। ভালো প্রতিবেশী আমরা সবাই আশা করি। বাঁচতে গেলে পরিবার পরিজন আর ভালো প্রতিবেশী আমাদের একান্তভাবেই দরকার। কারণ বিপদে আপদে ছুটে এসে সাহায্যের হাত বাড়ানোর কথা তাদেরই। কিন্তু বর্তমানে যে যারটা নিয়েই ব্যস্ত, অন্যের কথা ভাবার সময় নেই। আমার বাড়ির সামনে নিজের প্রয়োজনে কিছু গাছ বসিয়ে রেখেছি, যাতে নিজের দরকারে প্রয়োজনীয় দ্রব্য সহজেই পেতে পারি। তার জায়গায় না জানিয়ে না বলে বেলপাতা তোলা থেকে শুরু করে ছোট কোনো গাছের চারা উপড়ে নিয়ে চলে যাওয়া, ফুল তুলে নিয়ে যাওয়া, সমূলে নিমপাতার ছোট গাছ সম্পূর্ণভাবে ছিঁড়ে নিয়ে যাওয়ার ঘটনা কখনো কখনো ঘটে যায়, তা জানতেও পারি না। দেখতে পেয়ে একদিন একজনকে বলতে গেলাম, রোজ ফুল তুলে নিয়ে গেলে আমি কি করে ঠাকুরকে দেব? উত্তর পেলাম, তোমার লাগবে? আমি নিয়ে যাচ্ছি, ঠাকুরের চরণেই তো পড়বে। শুধু নিজেরটাই ভাবেন যারা, তাদের এর বেশি ভাবার সময় কোথায়? অন্যায় করছেন এটাও ভাবেন না। এহেন প্রতিবেশী কোনো কাজে তো লাগেই না, বরং এদের উৎপাত সহ্য করাই কঠিন। অল্প কিছু সংখ্যক মানুষ আজও মানুষকে ভালোবেসে বাঁচতে চান। মনুষ্যত্বকে বিসর্জন দেননি বলেই সেই সব প্রতিবেশীর জন্য আজও বেঁচে আছি, বেঁচে থাকার আনন্দ অনুভব করি। প্রমীলা শীল, সেনপাড়া, জাঙ্গিপাড়া জেলা, হুগলি থেকে লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাজিবাড়ি, জ্ঞানদাস কান্দ্রা, পূর্ব বর্ধমান থেকে। প্রতিবেশী সম্পর্কে একটা কথা বেশ প্রচলিত, এক খিঁচেতে মাছ ওঠে না, সেই বা কেমন বড়শি, আর এক ডাকেতে দেয় না সাড়া, সেই বা কেমন পড়শি। পড়শি বা প্রতিবেশী হল সবচেয়ে কাছের বন্ধু।
তবে হাবে ভাবে প্রতিবেশী যতই বন্ধু হোক, স্বভাবে অনেকেই কিছুটা ঈর্ষাপরায়ণ। অন্যদিকে চরম বিপদে তারাই সবার আগে পাশে দাঁড়ায়। ব্যক্তিগত জীবনে তেমনই একটি ঘটনার কথা আজ বলবো। আমার এক প্রতিবেশীর সঙ্গে সামান্য একটা বিষয় নিয়ে মন কষাকষি, এবং তা থেকে বাক্যালাপ বন্ধ হয়ে গেল। আমার সম্বন্ধে সে কিভাবে জানি না, তবে আমি তাকে মনে মনে বেশ প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। বছর দুয়েক কেটে গেল। এক শ্রাবণের বৃষ্টিমুখর রাতে মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। কি করব ভাবছি, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দেখি আমার সেই চরম প্রতিপক্ষ প্রতিবেশী দাদা। হইচই শুনে বিপদের আঁচ পেয়ে সবার আগে সে উপস্থিত। আমি কিছু বলার আগেই সে আরও কয়েকজনকে জোগাড় করে মাকে হাসপাতালে নিয়ে গেল। সারা রাত আমার সঙ্গে হাসপাতালে থেকে সকালে মাকে সুস্থ করে বাড়ি নিয়ে এলো। পূর্বাপর ঘটনার কথা মনে হতে অনুতপ্ত হলাম। সেটা সেই দাদা বুঝতে পেরে আমার পিঠে হাত রেখে বলল, চলার পথে ভুলভ্রান্তি সবার হতে পারে, সব মনে রাখলে কি চলে? আমরা তো প্রতিবেশী। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, জ্ঞানদাস কান্দ্রা, পূর্ব বর্ধমান। গোকুল মাইতি রিতায়ন ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের লিখেছেন, বিষয় প্রতিবেশী। বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বাউল কবির এই প্রতীকী গানের মর্মার্থ যাই হোক না কেন, সামাজিক জীব হিসেবে পড়শিজনের বিপদে সম্পদে পাশে থাকা, আবার প্রয়োজনে প্রতিবেশীকে কাছে পাওয়াতেই তো প্রাণের সাড়া জাগে। সেদিনের সেই আনন্দমুখরিত গ্রামীণ জীবন। প্রতিবেশী হলেও আমরা সবাই একে অপরের অতি আপন। সেই কবিতার লাইনের মতো, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলি, নাহি কেহ পর। যে কারো আনন্দ উৎসবে প্রতিবেশীরা সবাই একসঙ্গে মেতে উঠত খুশির মৌতাতে, আবার কারো বিপদেও আসত ছুটে। প্রতিবেশী হিসেবে বড্ড বেশি মনে পড়ে মন্টু কাকার কথা। কারো বিয়ে বাড়ি বা আনন্দ অনুষ্ঠানে সে যেন একাই 100। 7 দিন আগে থেকেই ঝাঁপিয়ে পড়ত কাজে। আবার কারো অসুখ বিসুখে হাসপাতালে নিয়ে যেতে, কারো বাড়িতে আগুন লাগলে কিংবা শবদেহ দাহ করতে সবাইকে ডেকে হেঁকে মন্টু কাকাই সবার আগে। আমাদের বিপদ আপদেও সব সময় কাছে পেয়েছি তাকে। সেদিন গেছে চলে। এখন বাস করি একটা আধা শহরে। প্রতিবেশী সবার মনের দরজায় যেন লৌহ কপাটে আগোলাটা। কে কার খবর রাখে? রাস্তাঘাটে দেখা হলে একটু শুধু তেরচা হাসি। বিপদে আপদে উঁকি মেরেও দেখে না কেউ কাউকে। একাকিত্বের মোড়কে মোড়া এ বড় কঠিন দুঃসময়। প্রতিবেশী হিসেবে আজ তাই প্রত্যেককে কবির বাণীকেই মান্যতা দিতে হবে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। গোকুল মাইতি, রিতায়ন ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর। এবারে সুভাষ চক্রবর্তীর লেখা, ঠিকানা উত্তর বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা। প্রতিবেশী এক ভদ্রলোক গ্রামের বসত বাড়ি ছেড়ে জীবিকার তাগিদে শহরে চলে যান। সেখানেই তার নিজস্ব ঘর সংসার গড়ে ওঠে। অনেক বছর পর তিনি সপরিবারে গ্রামে ফিরে আসেন এবং আমার বাড়ির পিছনে এক ফালি জায়গার কিছু অংশে বাড়িঘর তৈরি করেন। ভদ্রলোকের বাগান তৈরি করার ভীষণ শখ, তাই তিনি বাস্তু জমির বাকি পরিসরে নানান রকম ফলের গাছ বসান। আম, জাম, লিচু, জামরুল, নারকেল গাছ গায়ে গা লাগিয়ে বড় হতে থাকে। এদিকে গাছের শাখা প্রশাখা আলোর খোঁজে আমার বাড়ির দিকে চলে আসতে থাকে। ফলে গাছগুলো তার জায়গায় দাঁড়িয়ে থাকলেও ডালপালা আমার জায়গার বেশ কিছুটা জায়গা দখল করে নেয়। পাছে প্রতিবেশী ভদ্রলোকের সঙ্গে সদ্ভাব নষ্ট হয়, এই আশঙ্কায় এ বিষয়ে ভদ্রলোককে কিছু বলবো বলেও বলতে পারলাম না। একদিন আমার বাড়িতে ভয়ঙ্কর বিপদ। অসাবধানতা বশত জড়ো করে রাখা শুকনো কাঠে আগুন লাগে। এই আকস্মিক দুর্ঘটনার ভয়াবহতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে সকলে মিলে আগুন আগুন বলে তারস্বরে চিৎকার করতে থাকি। চিৎকার শুনে প্রতিবেশী ভদ্রলোক হন্তদন্ত হয়ে সপরিবারে বাড়ির অকুস্থলে উপস্থিত। আগুনের লেলিহান শিখা দেখে শঙ্কিত না হয়ে সকলে মিলে তা নেভাতে দাঁতে দাঁত চেপে ঝাঁপিয়ে পড়েন।
পুকুর থেকে বালতি বালতি জল ঢালতে থাকায় আগুন অবশেষে নিভে যায়। এখন মনে হয় যে ভাগ্যিস ওই পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলাম, তাই তো আগুন নিভল, সকলে প্রাণেও বাঁচলাম। পারস্পরিকতা কথার কথা নয় তাহলে। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা থেকে লিখেছেন। আরও কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করব। অনিল কুমার ঠাকুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, গুরুদাস শীট, পিয়ারডোবা, বাঁকুড়া। আপনারা লিখেছেন আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন পম্পা সরকার। পাশাপাশি বাস করি, দেখা হয় রোজ, সুখে দুঃখে নিই একে অপরের খোঁজ। এ বাড়ির ছেলে মেয়ে ধুলো কাদা মেখে খেলা করে ও বাড়ির সাথে, আরই ভাব হইচই হুল্লোড়ে মাতে। এটাই বোধহয় আদর্শ প্রতিবেশীর পরিচয়। ছোটবেলাটা ঠিক এই রকম প্রতিবেশীদের সঙ্গেই কাটালেও প্রতিবেশী নামক রঙ্গমঞ্চে যোগ দিয়েছিলাম বিয়ের পর, যাদের সঙ্গ না জুটলে কিছুটা মজা অধরা থেকে যেত জীবনে। পতিদেবতার চাকরি সূত্রে ঠাঁই হয়েছিল সরকারি আবাসনে। আশেপাশে সব আবাসনেই ঘর সংলগ্ন উঠোন বাগান এবং একটি ছাদবিহীন স্নানঘর। একদিন স্নান করার সময় মাথায় একটি পাকা পেয়ারা পড়তেই উপরে তাকিয়ে আমার চক্ষু চড়ক গাছ। আমার প্রতিবেশিনী লাল শাড়ি পরে পাঁচিল টপকে আমাদের পেয়ারা গাছে উঠে দাপাদাপি করছেন। আবার গরমের সময় যখন হাঁসফাঁস অবস্থা, তখন ওনাদের গ্যালন গ্যালন জল ঠান্ডা হতো আমাদের ফ্রিজে। এমনকি আমাদের প্রতিবেশী ওনার ছেলের জন্মদিনে ইলাহি রান্নার আয়োজন করতে আবদার করে। ভালোবেসে আমাদের রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতেন। আমরা নিপাট ভালো মানুষের মতো সবটাই মেনে নিতাম হাসি মুখে। ওই যে ছোটবেলা থেকে শিখেছি প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রেখে চলতে হয়, অগত্যা। তবে পরবর্তী সময়ে অনেক উপকারী প্রতিবেশীর সান্নিধ্য পেয়েছি, যাদের সঙ্গে গড়ে উঠেছে বন্ধুত্ব, আত্মিক বন্ধন। সবাই কি আর সমান হয়? পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। এবারে শ্রীরামপুর, হুগলি, অমূল্য কানন থেকে লিখেছেন অনিতা চৌধুরী। মে মাসের মাঝামাঝি, উইলো গাছের মাতামাতি, ঝিরঝিরে বৃষ্টি, চাবুক মারা শীতের ভিতর দিয়ে যথেষ্ট শীত পোশাকে ঢেকে হাঁটছি সেবার ইউরোপের একটি দেশে। হঠাৎ কাঁধে একটা কিছু ঠাহর হতে দেখি আমার হাতের রিসলেটটা ঝুলছে। তাজ্জব, এখানে! ততক্ষণে ধবধবে রং ওয়েস্টার্ন পোশাকে পিছনের মহিলাটি সামনে মিষ্টি হেসে দাঁড়িয়েছেন। থ্যাংক ইউ বলতে নিখাদ বাংলায় বললেন, না না, আপনাকে দেখেই বুঝেছিলাম আমি আপনার প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষ হয়ে এটুকু উপকার ও কিচ্ছু না। আবার বিদেশ বিভুঁইয়ে আপনি আমার প্রতিবেশিনী। আপনি যেখানে আছেন আমিও উল্টো ফুটে একটি আবাসনে ছেলের বাড়িতে রয়েছি। ধন্যবাদ দিদি। কথায় কথায় অনেকটা আলাপ গড়িয়েছিল সেদিন। তারপর যা হয়, মাঝে মাঝে সবুজে ঢাকা বুড়ে নুলে পার্কে এসে আড্ডা দিতাম। দুই দেশের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হতো। তিনি ওই দেশে অনেক দিন ধরে যাতায়াত করেন, ফলে চেনা জানা সোনার ঝুলিটা বেশ পুষ্ট। আমিও তার থেকে কিছুটা সমৃদ্ধ হই। গল্পের ফাঁকে ফাঁকে সুরেলা গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে পরিবেশটা আবেগ ঘন করে তুলতেন। আড্ডা শেষে হাই স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে শহরের কিনারে চলে যেতাম। স্ট্রবেরি ক্ষেতের সামনে দাঁড়িয়ে ঘন নীল আকাশের কোলে পাহাড়ের খাঁজে অস্তরাগের সূর্যকে দেখতাম। মনে হতো এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য। এইভাবে একসময় ওই দেশে থাকার মেয়াদ শেষ হয়ে এলো। ফিরে এলাম নিজ ভূমে। তবে বিদেশে সেই মিষ্টভাষী প্রতিবেশিনী আমার মনে স্থায়ী জায়গা দখল করে রেখেছেন। অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।